নয়, আমার এখানে অংশগ্রহণ খুবই সংক্ষিপ্ত। তো তুলনামূলক সাহিত্য বিভাগ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আপনারা যারা এই প্রথম মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় বার্ষিক বৈঠক 2024 উপস্থিত হয়েছেন, তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর বিভাগের পক্ষ থেকে আমরা বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকের আলোচনায় যারা অংশ নেবেন, অধ্যাপক অমিয় দেব, অধ্যাপক সৌরিন ভট্টাচার্য এবং সভামুখ্য হিসাবে হিমানী বন্দ্যোপাধ্যায়, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি এই ধরনের বৈঠক ভবিষ্যতে প্রতি বছর আমরা আয়োজন করতে পারব। তো এই আশা নিয়ে আজকে আমাদের পথ চলা শুরু করব। ধন্যবাদ। ধন্যবাদ পার্থদা। আমি এবার হিমানীদিকে ও সায়ন্তনদাকে এই অধিবেশন বিষয়ক কিছু বক্তব্য রাখার জন্য অনুরোধ। এটার কথা আগের বার হিমানিদি এবং মাইকেল যখন এসেছিলেন কলকাতায়, কথাটা ওরা পারেন এবং আমরা বিভাগেও আলোচনা করি এবং তারপর থেকে বেশ কয়েকবার আমরা বসে কথা বলে কি করা যায়, স্যারের যে কন্ট্রিবিউশন এই বিভাগের প্রতি, সাহিত্য চর্চার প্রতি, কিভাবে আমরা মনে রাখতে পারি, কিভাবে সেটাকে সেলিব্রেট করতে পারি, এই নিয়ে আলোচনা হয়। এবং শেষ অবধি আমাদের ইউনিভার্সিটির কাছে একটা প্রপোজাল আসে। এটা এই এন্ডাউমেন্টটা আসলে আসছে
কৌশল্যা তিন্নি বন্দ্যোপাধ্যায়, যিনি প্রফেসর মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় এবং প্রফেসর হিমানী বন্দ্যোপাধ্যায়ের একমাত্র কন্যা, the only child of both of them, এবং সেটা হিমানিদি এখানে কাগজপত্র ফলো আপ করে ইউনিভার্সিটির সঙ্গে এই এন্ডাওমেন্টটা তৈরি করেছেন। বিভাগের তরফ থেকে we are very very grateful of this। আর বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে প্রফেসর সঞ্জয় গোপাল সরকার, সঞ্জয় দা আমাদের জয়েন্ট রেজিস্ট্রার, উনি এই যাবতীয় যা করতে হয় অফিসিয়াল সার্কেলে সেগুলো করে ব্যাপারটাকে তৈরি করে দিয়েছেন আমাদের জন্য। আমরা ভীষণভাবেই কৃতজ্ঞ ওনার কাছে। তো এটা প্রথম সংস্করণ এবং আমরা অনেক ভেবে এটাকে স্মারক বৈঠক এই শব্দগুলো ব্যবহার করেছিলাম, মেমোরিয়াল অ্যানুয়াল ইভেন্ট, কারণ শুধু বক্তৃতা হয়তো হবে না। আমাদের আশা আছে হিমানিদির একটা সাজেশন ছিল যে হয়তো বিভিন্ন ধরনের জিনিস করা যেতে পারে, যেহেতু মানববাবুর স্যারের পরিধি বিচরণ ক্ষেত্রে বিভিন্ন ধরনের জিনিস নিয়ে অনুবাদের দিকে আছে, বিভিন্ন ধরনের সাহিত্য নিয়ে আছে, সেইগুলোকে সব আনা যায় কোনো না কোনোভাবে। এটা খুবই শক্ত একটা কাজ, কিন্তু সেটা করার জন্য আমরা ভেবেছি যে ট্রান্সলেশন অ্যান্ড রাইটিং এই দুটো শব্দের উপরে যদি ফোকাস করা যায়, তো এরকম ভাবে আর কি জিনিসটা তৈরি হয়েছে। হিমানিদি, আজকে আমাদের স্মরণের দিন এবং স্মরণীয় দিন। মানব আমাদের মধ্যে ছিল, তাকে স্মরণ করে আজকে আমরা আরম্ভ করছি এবং আমার ধারণা যে মানব এক অর্থে আমাদের মধ্যেই আছে এবং এই কাজটা দিয়ে আরম্ভ করে এই বছরে এই অনুষ্ঠানটি দিয়ে আমরা প্রত্যেক বছর মানবের কথা মনে করব এবং এটাই মানবকে চারদিকে ছড়িয়ে দেবে। কেননা মানব বিশ্ব সাহিত্য, বিশ্ব রাজনীতি, বিশ্ব সংস্কৃতি নিয়ে অনেক দিন ধরে জড়িয়েছিল। কাজেই মানবের পক্ষে এর চাইতে ভালো কিছু হতো না, যাতে করে বছরের বছর পর বছর এই কাজটা করতে আমরা নিজেরা সুসম্পন্ন হবে আমি জানি। এবং মানব ছাত্র হিসেবে এবং অধ্যক্ষ হিসেবে সারা জীবন কোঅপারেটিভ লিটারেচার বিভাগের সঙ্গে, উন্নয়নমূলক বিভাগের সঙ্গে যুক্ত ছিল এবং আমার মনে হয়েছিল মানব চলে যাবার পরে এবং মানবের কন্যা কৌশল্যা, যার অন্য নাম তিন্নি, এবং আমার পার্টনার মাইকেল কাটনার, আমাদের সবার মনে হয়েছিল যে মানবকে তার নিজের জায়গায় আমরা ফিরিয়ে দেব এবং মানবের নিজের জায়গা তুলনামূলক সাহিত্য বিভাগ। সারা জীবন মানবের সঙ্গে নানা অর্থে জড়িত ছিল এবং তুলনামূলক সাহিত্যকে সে মনে করত বিশ্ব সাহিত্য। এই যে দেখার ভঙ্গি, এই যে চিন্তা করার ভঙ্গি মানবের ছিল, যার ফলে অনেক নতুন নতুন দেশের লেখা, অনেক নতুন লেখক যাদের নাম আমি অন্তত কখনো শুনি, আমাদের মানব তাদের এনে দিয়ে আমাদের মাঝখানে দিয়েছে এবং সেগুলো মানবের অনুবাদও বটে, আবার মানবের নিজের লেখাও বলা যেতে পারে। কেননা যা আমরা লিখতে চাই অনেক সময় আমরা তা অনুবাদ করতে চাই। সবাই তো আর আমরা সব রকম লিখতে পারি না, কিন্তু আমরা অনেক কিছু লিখতে চাই যা অন্যেরা আমাদের জন্য করেন এবং তাদের সাহায্যে আমরা এগিয়ে যাই তাদের হাত ধরে। কাজে এইভাবে চিন্তা করতে হলে আমাদের মনে হয়েছিল যে এরকম বাৎসরিক একটা ঘটনা, যেখানে হয়তো বক্তৃতা হবে অনুবাদ সংক্রান্ত বিষয়ে, লেখা বিষয়ে, বাংলা ভাষা বিষয়ে। মানব বাংলা ভাষার কবি ছিল, বাংলা ভাষার অনুবাদক ছিল এবং বাংলা ভাষাটাকে একেবারে ভেতর থেকে নিজের বলে মনে করেছে এবং সেই কারণে আমার মনে হয়
যে অনুবাদক হিসেবে বাংলা ভাষাতে মানব কিছু নতুন জিনিসও এনেছিল, যেটা অনুবাদ করতে পারে। তার মেজাজটা বুঝে, তার মুখটা বুঝে মানব যে অনুবাদ করেছিল, যেভাবে করেছিল, সেটা শুধু নয়, মানে আক্ষরিক অর্থে অনুবাদ নয়, তার মধ্যে আরো অনেক কিছু মানব দিয়েছিল। মানব বলতো যে অনুবাদ হচ্ছে অনুবাদ থাকে অনুবাদ থেকে। তা আমাকে বলেছিল আমি তো অনুবাদ করবো না, আমি তর্জমা করবো, তর্জমায় সব জমা, যে তর্জমার জমার অনুবাদের অনু থাকাতে এই কাজগুলো মানব করেছে। কাজে আমি খুবই আনন্দিত যে সম্পন্ন হয়েছে এই ব্যাপারটি এবং এটি একটি আনুষ্ঠানিক স্বীকৃতি পেয়েছে। আপনারা সবাই এসছেন, আমার খুব আনন্দ হচ্ছে এবং আমরা নানাভাবে আমাদের মতো করে মানবকে উপভোগ করব। মানব জীবনের শেষ দিকে চোখে দেখতে পেত না, কিন্তু আমরা তাকে পড়ে শোনাতাম। তো মানব আমাকে অনেকবার ঈশক পড়ে শোনাতে বলেছিল। তাতে যে দুটি লাইন আছে প্রথমে, যার সেই দুটি লাইন আমাকে কাছে বারবার বলতে হয়েছিল। সেগুলো হচ্ছে ঈশাবাস্যমিদং সর্বম ইয়ৎকিঞ্চ জগত্তাং জগৎ তেন তত্তেন ভুঞ্জিতা মাগবিধং কশ্যচিত্তম। তা হচ্ছে যে আমরা মানবের জীবনকে আমরা বৃদ্ধ হিসেবে নেব না, আমরা সেটাকে নিয়ে নেব না, কিন্তু তাকে তার আত্মাকে ছড়িয়ে দিয়ে সব জায়গাতে আমরা তাকে দেখে বুঝে তার লেখা পড়ে তাকে অনুভব করে আমরা তাকে ভোগ করি। তা আমি আজকে এই জন্যেই এই বিভাগে এবং অন্যদের কাছে মানবকে আমরা সকলে ত্যাগ করছি এবং গ্রহণ করছি একই সঙ্গে। এই পর্যন্ত। এখন আমাদের পরের ইয়েটা তুমি বলো কি বলবো? হ্যাঁ, আমাদের বিভাগের UG 2 এর ছাত্র শেখ মোহাম্মদ ইস্তিহান ও মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়ের একটি ছবি এঁকেছেন। তো ইমানিদি একবার দেখেছেন ছবিটা, তো যদি ওর ইমানিদিকে দেয় ছবিটা একবার। হ্যাঁ, বেশ খুশি খুশি থাকে। আচ্ছা, এবারে আমাদের অনুষ্ঠানের পরবর্তী ভাগ মানবেন্দ্র আড্ডার সময়। কথোপকথনে অধ্যাপক অমিয় দেব এবং অধ্যাপক সৌরিন ভট্টাচার্য, সবার মুখ্য অধ্যাপক হিমানী বন্দ্যোপাধ্যায়। তো আমি মাইকটা হিমানীদিকে দিয়ে দিচ্ছি বাকিটার জন্য। হ্যাঁ, আচ্ছা, এখন আর আমার কিছু বলার নেই। এইখানে সৌরিন ভট্টাচার্য এবং অমিয় দেব আছেন। মানবকে আমি যখন চিনি না, তার অনেক আগে থেকে অমিয় দেব এবং সৌরিন ভট্টাচার্য, বিশেষ করে অমিয় দেব মানবের সহপাঠী, বন্ধু, নানা বিষয়ে তাদের এক চিন্তা। ফুলগুলো সরিয়ে দিচ্ছ আমাদের লাগবে বলে। এখন বাংলাদেশে, একসময় পূর্ব পাকিস্তানে ছিল, একসময় অসমে ছিল, অবিভক্ত ভারতে
ছিল। মানব বড় হয় করিমগঞ্জ, সেটা সিলেট জেলার একটা মহকুমা, এখন বাংলাদেশে সেটা একটা জেলা। সেই করিমগঞ্জ ছোট শহর, সেই শহরে মানুষ বড় হয়, সেখানেই স্কুলে পড়াশুনো করে। এগুলো আমি তথ্য হিসেবে বলছি, আমি জানতাম না তখন, মানবকে চিনতাম না। কিন্তু মানব আমার এক মামাতো ভাইয়ের সহপাঠী ছিল, তার কাছে আমি প্রথম মানবের কথা শুনি। মানবের ডাক নাম যে টোগো, সেটা শুনেছিলাম তার কাছে। সে কখনো মানব বলতো না, সে টোগো। যাই হোক, টোগো এখানে ছবি নেই, আরেকজন মাঝে মাঝে বলতেন টোগো বাবু বলে। এই তো ছবি রয়েছে, না, মানবের ছবি নয়, যার ছবি চাইছি আমি তার ছবি নেই এখানে। তিনি হচ্ছেন প্রণবেন্দু দাশগুপ্ত। তো প্রণবেন্দু দাশগুপ্ত, যার ডাকনাম ছিল পুলক, তিনি মানবকে মাঝে মাঝে টোগো বাবু। আমি কখনো মানবকে বলিনি। এই তো যাদবপুরের কথা, কিন্তু যাদবপুরের আগে মানবের সঙ্গে আমার চেনা হয়েছিল আমরা যখন বিয়ে করি। মানব স্কুল শেষ করে আগরতলায় এসে, আমরা তখন 2 বছরের ইন্টারমিডিয়েট করতাম, ইন্টারমিডিয়েট করে, এবং আগরতলায় ওর দিদি বিখ্যাত সাম্যবাদী নেত্রী ছিলেন ইলা ভট্টাচার্য। ইলা ভট্টাচার্য সম্ভবত পার্লামেন্টে ছিলেন, এবং ইলা ভট্টাচার্যের একটা প্রভাব মানবের উপর পড়েছিল মনে হয়। ইলা বয়সে অনেক বড় ছিলেন মানবের যে, সেখান থেকে মানব কলকাতায় আসে বিয়ে। মানবের সঙ্গে আমার দেখা হয়, আমি যে কলেজে, অর্থাৎ মানবের কলেজে, প্রেসিডেন্সি কলেজে বিয়ে পড়ছি। মানব পড়ছে বাংলা, আমি পড়ছি অঙ্ক, মানে অনার্স করতেই হতো। তো আমি একটু মুখ চড়া ছিল, মানব যথেষ্ট, আজকাল বাংলায় থেকে স্মার্ট বলা হয়, এরকম স্মার্ট ছিল। মানবের হাঁটাটা একটুখানি একটু মজাদার হাঁটা ছিল, এপা ওপা এরকম করে করে হাঁটতো। বিশেষ করে যখন বিয়ে পড়ছে তখন এইরকম করে হাঁটতো। মানবের ঘনিষ্ঠ এক বন্ধু বলেছিল, বনার্জিকে কিংবা ব্যানার্জিকে যদি পায়ে আলতা পরিয়ে দেওয়া হয় তাহলে রীতিমতো আলপনা হয়ে যাবে। সেই ছেলেটি খুব দুষ্ট ছেলে ছিল, মানবের সঙ্গে বন্ধুতা ছিল। মানব আমার চাইতে অনেক, তার নাম মনে আছে? হ্যাঁ, তার নাম মনে পড়ছে না, সে খুব দুষ্ট ছেলে ছিল। আমার মনে আছে অমল ভট্টাচার্য ক্লাস নিচ্ছেন, অমল ভট্টাচার্যের ক্লাস আমরা সবাই পছন্দ করতাম। তো হঠাৎ আমার অভিযোগ কিডস পড়াচ্ছিলেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়াচ্ছেন, হঠাৎ একটা আওয়াজ করে। তো অমলবাবু একটি ছেলের দিকে তাকিয়ে এরকম করে বললেন, তুমি পাশের ছেলে? না স্যার, ও করেনি, আমি করেছি। সেই ছেলে সৎসাহস ছিল তার, সে মানবের বন্ধু ছিল। প্রেসিডেন্সি কলেজে মানবের কাজকর্ম, মানবের এইসব নিয়ে আমি কথা বলছি না। মানব প্রেসিডেন্সি কলেজে তো অনেক কিছু কলেজ থেকে তখন মানব অনুবাদ শুরু করে দিয়েছে। সম্ভবত জুল ভার্ন তখনই অনুবাদ করে অভ্যুদয়, সাহিত্য মন্ত্রী কোথায় নাম ছিল, অভ্যুদয়ের সত্তাধিকারী ছিলেন নামের হোক অমিয় চক্রবর্তী। অমিয় চক্রবর্তী অমিয় চক্রবর্তী মানে কবি নন, অমিয় চক্রবর্তী। তিনি মানবকে দিয়ে অনুবাদ করেছেন এবং মানব দিব্য অনুবাদ করে যাচ্ছিল। মানে আমাকে ফাঁসাবার চেষ্টা করছিল, বলে তুমি একটা বই কর না,
আমরা মাথা খারাপ করছে অনুভব করবো আমি তা মানব বৈষয়িক কোনো পরোয়া নেই, ঠিক আছে মানব করে যাচ্ছে অনুবাদ, এবং মানবের অনেকটা সময় কাটছে কলেজ ঠিক করা। আমরা বিএ পাস করেছি, টায়ার অনার্স আমি পেয়ে গিয়েছিলাম, অঙ্ক আদৌ শিখিনি। আমার গল্প আমি সেটা লিখেছি, গল্পটা যে টেস্ট পরীক্ষায় আমি একটা পেপারে 43 পেয়েছিলাম। তা আমাকে বিভাগীয় প্রধান ডেকে পাঠালেন, তিনি খুব গম্ভীর লোক, তার নাম যদিও নন্দলাল। বললেন অত কম পেয়েছো কেন? আমি বললাম কম, আমি তো মাত্র 50-এর উত্তর করেছি। হ্যাঁ, তখন ওরা আরো গম্ভীর হয়ে বললেন প্রশ্নটা তো তা নয়, প্রশ্নটা হচ্ছে কেন 50-এর উত্তর করবে, কেন 100 করবে। যাই হোক, দেখো অনার্স পাও কিনা, চেষ্টা করি। পেয়ে গেল অনার্স। তো এরকম কি করব, পিওর ম্যাথমেটিক্স পড়বো না কি করবো ভাবছি। যাই হোক, একটা অ্যাপ্লিকেশন করে দিয়েছি কলকাতা বিশ্ববিদ্যালয়ে। আর আমার বন্ধু তখন যেমন মানব, তেমনি আরেকজন বন্ধু ছিল, সে চলে গেছে, কবিতা লিখত, প্রদ্যুম্ন মিত্র, ইংরেজি পড়তো, তো বাংলা কবিতা নিয়ে খুব ইয়ে করতো, চাষামেচি করতো, বিষ্ণুদের ভক্ত ছিল। তো প্রদ্যুম্ন আর আমি বসে প্রেসিডেন্সি কলেজের সে বিখ্যাত সিঁড়ির তলায় যে জায়গাটা, বসবার জায়গা একটা ছিল বাড়ি বারান্দাতে, সেখানে বসে আমরা ভবিষ্যৎ কি হবে, প্রদ্যুম্ন তো ইংরেজিতে এম এ পড়বে, আমি এম এ পড়বো, এইসব কথাবার্তা হচ্ছে। আমার সঙ্গে মানুষ লাফাতে লাফাতে এগুলো মানব, এবং আমার ঋণ মানবের কাছে। এই ঋণটা আমি সর্বসমক্ষে আমি লিখেওছি, সর্বসমক্ষে বলছি যে মানব না হলে আমি এখানে আসতাম না। মানব এসে একটা এইরকম করে বললো, খবর খবর, শহরে একটা নতুন বিশ্ববিদ্যালয় হচ্ছে। এটা হচ্ছে 1956। 1955-তে এই বিশ্ববিদ্যালয়ে 24শে ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়, কিন্তু ক্লাস শুরু হয় 56 জুলাই থেকে। আমরা কথা বলছি 56 জুন টুনে, এবং সেখানে একটা নতুন বিষয় খুলছে। এবং বোধহয় মনে পড়েছিল, তুলনামূলক সাহিত্য বলেছিল কিনা জানি না, হিউম্যানিটিস কিংবা এরকম কিছু বলেছিল, যাই নতুন বিষয়। আমি সেখানে পড়তে চাই, তার মানে আমিও চাই। শুরু করছেন বুদ্ধদেব বসু। মজার কথা, আজকে এই মানব স্মরণ হচ্ছে বুদ্ধদেব বসুর সভা করে, এবং মানবের ততদিনে বুদ্ধদেব বসুর সঙ্গে পরিচয় হয়ে গেছে, এবং সম্প্রতি কবিতা পত্রিকাতে কবিতাও বেরিয়েছে, আরো কবিতা লিখত। আমাকে বললো তুমি পড়বে, তা ঠিক আছে তুমি বুদ্ধদেব বসুর সঙ্গে এই কথা বলো। মানব যদি এই বার্তাটা না দিত, তাহলে আমার যাদবপুরে পড়তে আসা হতো না, এবং যাদবপুরে পড়তে এসে আমার জীবনটাই পাল্টে গেছে। আমি পাল্টে গিয়ে কিরকম হয়েছে সেটা জানি না, এখন তো জীবন চলে যাওয়ার মুখে। কিন্তু এই যে মধ্যবর্তী সময়টা 1956 থেকে ধরা যায় 2022 2020 একটা সময় পর্যন্ত ধরা যাক একটা গাড়ি টানছি, এই পর্যন্ত যে সময়টা, সেই সময়ের জন্য একটা ঋণ আমার মানবের কাছে। এটা আপত্তিক হতে পারে, কিন্তু ঋণ তো ঋণ। মানব না বললে তো আমার হতো না। এবং বুদ্ধদেব বসু আমাকে বলেছিলেন, আমি যখন ওর কাছে গেলাম ওর বাড়িতে,
বলেছিলেন একটা বিশ্ববিদ্যালয়ে বদলে আসবে, বিষয় বদলাবে। আমি বললাম অঙ্ক আমি প্রথমত জানি না, কেন যে অঙ্ক নিয়েছিলাম তাও জানি না। বাড়ির লোকের মধ্যে চেয়েছিলেন, আমি একটু বই পড়তে ভালোবাসি, তাহলে চলে এসো। সেই যে সেই প্রথম বছরের সেই বিভাগের গল্প অনেকবার অনেক জায়গায় বলা হয়েছে, সেটা আমি বলছি না, কিন্তু ঋণ মানবের কাছে। এই প্রসঙ্গে বলি আরেকটা ঋণ আমার আছে। মানব 1938 বলছিল, মানবের চেয়ে একটু বড় নবনীতা দেবসেন বলে বিখ্যাত, যে তখন নবনীতা, আমার কাছে নবনীতা, হিমায়িনীর কাছেও তাই, সৌরিনের কাছেও তাই নবনীতা, তার কাছে আমার একটা ঋণ আছে। আমি যখন যাদবপুর থেকে এমএ পাশ করি, বসে আমি মফস্বলের ছেলে, আমি সেই মফস্বলে গেছি, এবং মফস্বলের লোকেরা চেষ্টা করছে একটা কেরানি গেলি অ্যাপ্লিকেশন করে দাও, এমএ পাশ করেছো, সহজেই পেয়ে যাবে, মাইনে খুব খারাপ নয়। ঠিক সেই সময়টা নবনীতা পোস্ট কার্ড, সেই পোস্ট কার্ডে নবনীতা লিখেছিল যে শিগগির ফিরে এসে আবেদন করো, তুলনামূলক সাহিত্যে একটা লেকচারশিপ আজকেই বেরিয়েছে, আবেদন করো। আবেদন করলাম, হয়েও গেল। তারপরে তুলনামূলক সাহিত্য ছাড়া কিছু পড়াইনি, করিনি, কিছুই করিনি, একটু বাড়াবাড়ি রকম করে ফেলেছি। যাই হোক, তো এই দিন আমার মানবের কাছে, আমি মানবের সেই প্রেসিডেন্সি কলেজ থেকে মানবের বন্ধু, এবং মানবের লেখা, মানবের লেখার বৈশিষ্ট্য, সেটা আমার ক্ষেত্রে সৌরিন অনেক বেশি বলতে পারবেন। সৌরিন আর আমাদের মাঝে মাঝে নিয়ে কথা হয়। একটা বৈশিষ্ট্য হচ্ছে যে মানব বুদ্ধদেব বসুর খুব নিকট ছিল। সেই সময় বুদ্ধদেব বসু যাদের স্নেহ করতেন, তার মধ্যে এক নম্বর ছিল মানব। এতটা স্নেহ বোধহয় আর কাউকে উনি করেননি। এবং মানব নামও লিখিয়েছিল বুদ্ধদেব বসুর কাছে পিএইচডি করবে রবীন্দ্রনাথের শিশু সাহিত্য নিয়ে। বস্তুত মানব একটা বইও ছাপিয়েছিল। বুদ্ধদেব বসুর একটা বই আছে রবীন্দ্রনাথ কথা সাহিত্য, মানব বই ছাপিয়েছিল রবীন্দ্রনাথ শিশু সাহিত্য। তো সেই পিএইচডি মানবের করা হয়নি, পিএইচডি ওখানেও চেষ্টা করেছে, মানবের করা হয়নি, মানবের ধাপে পিএইচডি নেই। পিএইচডি করবার জন্য আমি আছি, মানব নেই। মানবের সঙ্গে আমার একটা মজার দূরত্ব ছিল। মানবকে আমি শেষ দেখি মানবের শেষতম বাড়িতে, তিলজলা পূর্বাবাসন, সেখানে একটা কোঅপারেটিভের 3 তলার ফ্ল্যাটে। একটা পত্রিকা আছে, সেই পত্রিকার মালিককে এখানে দেখছি না। তার পত্রিকার নাম হচ্ছে অহর্নিশন। তার একটা কাজ হচ্ছে সম্মাননা গ্রন্থ প্রকাশ কিংবা সংখ্যা প্রকাশ এবং সম্মাননা প্রদান। তো অহর্নিশ বলল যে, মানবকে বলল, মানব বাবু আপনাকে আমরা একটা সম্মান দিতে চাই, সম্মাননা দিতে চাই। মানব বলল আমি কোথাও যাব না, কোথাও গিয়ে সম্মাননা দেব না, দিতে হলে এখানে এসো আমার বাড়ি। তারপরে কাকে কাকে, আপনি কাকে কাকে চান উপস্থিত থাকতে? তো মানব একটা তালিকা দিল। তাতে প্রথম নাম ছিল শঙ্খ ঘোষ, আর সম্ভবত শেষ নাম আমি। প্রণব বিশ্বাস উপস্থিত ছিলেন,
সুভাষিত ছিল কিনা জানি না, সৌরিন ছিলেন। সেই এই সভাতে হিমানি বলেছেন যে আমি মানবকে একটা কি শাল নাকি এরকম একটা কিছু চাদর শাল চাদর এটা মানবকে পরিয়ে দিচ্ছি, ওরাই দিয়েছে, যেটা আপনি দিন, মানে ছবি তুলেছে, সে ছবিটার খুব সুন্দর ছবি। আর মনে থাকতে পারে সৌরিনের যে সম্ভবত কিছু চপটা কাটতে তেলে ভাজে তো ভাজিয়ে নিয়ে স্কুলের বাড়ি থেকে একটা হাড়িতে করে প্রায় ছিলেন, খুব ভালো সুস্বাদু ছিল। সেই শেষ রাখা। তারপরে টেলিফোনে অনেকবার কথা হয়েছে, মানবের টেলিফোন আসছে, আমিও জীবন কেমন আছো, তুমি কেমন? আমি হয়তো বললাম আমি ওই রকম আছি, ঠিক আছে, ভালো। এই মোটামুটি এইরকম হয়ে যাবে। শেষ দিকে টেলিফোন ধরেই হয়তো বললো আছি, ভালো থেকে ভালো অপেক্ষা। একটা চোখ নেই তখন, কল্যাণের কথা মনে পড়ে, কল্যাণ চৌধুরী হায়দ্রাবাদ গিয়েছিল, একটা চোখে চেষ্টা করেছিল, মানব বেশ কিছু লাভ হয়নি, কল্যাণও চলে গেছে, সবাই চলে গেছে। সৌরিন আপনি কিছু একটা বলুন এবার। শেষের জায়গাটা শুরু করি, মইনা বসে আছে, তারপরে ফ্ল্যাশব্যাকে যাব। অমিয় যেটা বললেন, আমারও মানবের সঙ্গে শেষ মুখোমুখি দেখা ওঠে, ওরা উপলক্ষটা ছিল মানবের 80 বছর পূর্তি। অহর্নিশ পত্রিকার তরফ থেকে মানবের 80 বছর বয়স হল, সুভাষ শিষ্য। তো সেই উপলক্ষে আমরা কজন ওখানে সামান্য আড্ডায় জড়ো হওয়া, পরিচিত রসিকতা ইত্যাদি দেখা, আমার সঙ্গে ওটাই শেষ যতটা মনে হয়েছে। তারপরে ফোনের যে গল্প অমিয় বললেন, ঠিকই শেষ দিকে মানবের ফোন খুব সংক্ষিপ্ত হয়ে এসেছিল, কথা ওই রকম। কিন্তু তার অল্প আগেও, ওই অনুষ্ঠানের অল্প আগেও আমার সঙ্গে ফোনে লম্বা গল্প আড্ডা হতো, ভালোই। এবং সেটা চারিপাশ সংস্কৃতি রাজনীতি থেকে তিরিডালা বাজারে রক্ত বৃদ্ধি করে এমন কোনো স্বাদ পাওয়া যায় কিনা এই বিষয়ে ভাবছিলাম। আমি ওকে বলেছিলাম খুব জোর দিয়ে যে না জেনেও বলা যায় যে তিরিডালা বাজারে এটা পাওয়া যাবে, কিন্তু এর একটা অসুবিধা আছে, আপনাকে তিরিডালা বাজারে একদিন যেতে হবে, এটা না হলে পাওয়া যাবে না। তা এই রকমের হতো আগে রসিকতা। তারপরে একেবারে শেষ কথাটাতে হিমানির সঙ্গে ওই যে পর্বে অপেক্ষাই বোধহয় মূল সুর, আপনি শব্দটা উচ্চারণ করেছেন, সেটা তারপরে। এবং ওটা এতটাই হয়েছিল, কলকাতা শহরের বাইরে মানবের বন্ধু, সেই সুবাদে আমাদের বন্ধু যারা আসলেই মানবের সঙ্গে ফোন করা, যোগাযোগ করা, যাওয়া, আড্ডা একটা লোভনীয় ব্যাপারই ছিল প্রায় সময়। তারাও অনেকে আস্তে আস্তে অস্বস্তি বোধ করতে আরম্ভ করলেন, কারণ কথা এগোচ্ছে না, নামগুলো করছি না, কথা এগোচ্ছে না, ফলে সব তরফেই একটা অস্বস্তি। শেষ দিকে মানবের এবং হিমানির ওই বলা বা দেখা, তার থেকে আমারও মনে হয় খুব আর কথা ওরকম ভাবে বলতে চাইছি, শুনে আসছি। নইলে মানবের কথা কিন্তু অনন্ত, এবং তার কিছু কিছু ভিত্তিও আমরা প্রায় সবাই, আমি
শিবাজি সত্যপতি, শিবাজির আজ এখানে থাকা খুবই উচিত ছিল, কিন্তু শিবাজি নিজেই প্রশান্ত জায়গায় নেই। তো এইটা বলে ওই ফ্ল্যাশব্যাকে যাই। আপনারা যখন প্রেসিডেন্সি কলেজের কোনো একটা বারান্দায় ওই জিনিসটা করছেন, অনুরূপ প্রেসিডেন্সি কলেজের বারান্দায় কি আপনারা করেছিলেন? কারণ ওইগুলো যে খবরটা তুলে বলছেন তখন কিন্তু বারান্দা থেকে সরে আসা কথা, কারণ আমরা তখন পাশ টাস করে গেছি, খবর কাগজে যেটা বেরিয়েছি। এটা ঠিকই যে আমরাও তখন ওই অন্য কলেজের বারান্দা নয়, অন্য কলেজের লবি, এখানকার বাসা আড্ডা, আমরাও একই রকম উত্তেজিত বোধ করেছিলাম। তার কারণ একটু আছে, খবরটা শুধু যাদবপুর বিশ্ববিদ্যালয়ে নতুন হচ্ছে তা না। প্রথম মাস্টারমশাই যারা মোটামুটি যোগ দেবে তাদের একটা নামের তালিকাই বেরিয়েছিল কাগজে খবর এসে। সেখানে বুদ্ধদেব বসু, সুধীন্দ্রনাথ দত্ত, গোপীনাথ ভট্টাচার্য, সুশোভন সরকার, তরুণ অমর্ত্য সেন, যদিও তরুণ কিন্তু অনামান, কারণ অমর্ত্য সেন, সুকুমার চক্রবর্তী এরা ওই আমরা একটা কথা রসিকতা করে বলি, লোকে পরে বিখ্যাত হয়, ওরা বিখ্যাত হয়েই শুরু করছে। ওরা আমাদের থেকে ছাত্র হিসেবে ঠিক 3 ব্যাচ শিখতেন। তো ওদের খবরাখবর দৈনন্দিন বিভিন্ন ছাত্র মহলের আড্ডায় আসত। সুকুমার কোন বই শেষ করেছে, সে বই নিয়ে কার সঙ্গে কি ঝামেলা হয়েছে, এসব গল্প আসে। এবং ওদের ধরনটা ছিল কলেজের ঠিক প্রেসিডেন্সি কলেজের ঠিক উল্টো দিকে যে দাশগুপ্ত বইয়ের দোকান, তিনি অন্যদেরও দিতেন, কিন্তু অমর্ত্য সেন, সুকুমার চক্রবর্তী এরকম ছাত্রদের অতি আগ্রহ করে নতুন আসা বই বিক্রি না করে কাগজে মুড়ে 7 দিনের করারে পড়ে আবার ফেরত দিয়ে যাবেন, কারণ ওই বই তাকে অন্যদের কাছে বিক্রি করতে হবে। এইভাবে একটা প্রথা ছিল, বলা যায় সিউডো লাইব্রেরির প্রথা একটা ছিল। এবং ওরা সেই বই সেরকম হয়তো বই পড়তেন বটেই, একেবারে শেষতম বই। আর সুকুমার চক্রবর্তীর একটা ধরনই ছিল, সেটা আপনি যখন আপনার অভিজ্ঞতার সঙ্গে মেলে কিনা, ওই পড়লে সে বই নিয়ে তার যে উত্তেজনা, সেই উত্তেজনা উনি প্রায় সত্যি সত্যি বেরিয়ে সহপাঠী বন্ধু, তরুণ মাস্টারমশাই, প্রবীণ মাস্টারমশাই, যাদের সঙ্গে উনি আলোচনা করা দরকার মনে করতেন, এই ধরনটা খুবই ছিল। তা নিয়ে কখনো কখনো ছোটখাটো সংঘর্ষ এর সঙ্গে হয়নি, তাও না। অর্থাৎ এই যে ভয়ানক ব্যাপারটা, এটা কিন্তু বিশেষ করে আমি যেহেতু ওদের এই বিষয়ের ছাত্র ছিলাম, আমিও যখন অঙ্ক অনার্স পাস করছেন এবং আমি ওর বলা অনুসারে কিছু না শিখে না বুঝে, আমি আরো কম শিখে আরো কম বুঝে ইকোনমিক্স অনার্স পাস করছি আমি। এবং এই খবরে আমরা ওই রকমই উত্তেজিত, এবং ওই সম্ভবত যেদিন থেকে ফর্ম দেওয়া হবে বলা হলো, ফর্ম তুলতে চলে এসেছি। কম্পারেটিভের ফর্ম তুলেছিলাম, অর্থনীতি তো আমাকে তুলতেই হবে, কিন্তু আমার কম্পারেটিভ পড়া হয়নি একটা স্পষ্ট কারণ। সেটা হচ্ছে আমার পরম শ্রদ্ধেয় মাস্টারমশাই, আপনি তো নাম জানেননি, প্রভাত সর্বাধিকারী, তার বক্তব্য হচ্ছে না, ওর কথা আমার কাছে যৌক্তিক অযৌক্তিক নির্বিচারে শিরোধার্য ছিল। তো এমনকি আমি ওর কাছে কাতর প্রার্থনা করেছিলাম যখন কম্পারেটিভ কাটা গেল। আমার পলিটিক্যাল সায়েন্সে খুবই ঝোঁক ছিল, আর আমাদের সময়কার, এখনকার অর্থনীতির ছাত্রদের একটু অবাকই হবে, আমাদের সময় অনার্স লেভেলে একেবারে সমানভাবে বন্টন ছিল। আমরা 600 নম্বরের মাত্র অনার্স করতাম, 300 অর্থনীতি, 300 পলিটিক্যাল সায়েন্স। তাহলে বলে একটু পলিটিক্যাল সায়েন্স বেশিও করা যেত। এসে পেপার একটা ছিল, তাতে অর্থনীতির প্রসঙ্গ এবং পলিটিক্যাল সায়েন্সের প্রসঙ্গ মিশিয়ে থাকে। আমি এসে লিখেছিলাম পলিটিক্যাল সায়েন্সের প্রসঙ্গ, তাই আমি এক অর্থে পলিটিক্যাল সায়েন্স বেশি পড়েছি, অর্থনীতি কম। তা আমি কাতরভাবে আমার মাস্টারমশাইকে বলেছিলাম পলিটিক্যাল সায়েন্স, উনি ওটাও ওরকমই নরম করে বললেন না, আমার আর কোনো বিচারের ফলটা। আমিও অর্থনীতি পলিটিক্যাল সায়েন্স পড়েছিলাম পাস হিসেবে। পবিত্র পড়ছি না, পবিত্র অনার্সই পড়ছি। অনার্স করেছিল ও পবিত্র স্কটিশ চার্চ কলেজে অনার্স পড়ে ওই মোটামুটি একই
গতি পবিত্র এসেছিল বঙ্গবাসী কলেজে বাংলা। আচ্ছা, তো যে কথাটা বলছিলাম, আচ্ছা অনেক পরে ভবতোষ বাবুর একটা লেখায় এরকম একটা বাক্য পাওয়া যায়, তাতে আমার খুবই পুলক। বিদ্যাক্ষেত্র হিসেবে ভবতোষ বাবু বাক্যটা বিদ্যাক্ষেত্র হিসেবে আমাদের সকলেরই পরম শ্রদ্ধেয় মাস্টারমশাই, বিদ্যাক্ষেত্র হিসেবে ধনবিজ্ঞানের কখনোই দর্শন কিংবা রাষ্ট্রবিজ্ঞানের কৌলিন্য ছিল না। তো এ বাক্য আমার খুবই পুলকের বাক্য, অনেক কিছু দেখিয়েছে। তো যাই হোক, সেইভাবে তো আমরা এখানে চলে। আর আমার যে কম্পারেটিভ পড়া হয়নি, তাতে একজন তার খুব খুশি বলবো না, স্বস্তি জানিয়েছে। তার নাম শিবাজি। সে বলেছিল যে ভাগ্যিস আপনি কম্পারেটিভ পড়েন, তাহলে তো আবার যাদবপুরেই পড়াতে আসবে, কারণ কম্পারেটিভ পড়ে তার কিছু পড়া যায়, তাই এখানে যাদবপুরেই পড়াতে। তাহলে শিবাজি আমার কাছেও পড়তে, ও এই যে হতভাগ্য অবস্থা যে সমস্ত মাসের কাছেও পড়তে হয়েছে, তার সঙ্গে আমার কাছেও পড়তে হতো, তো সেইটা আমি ওকে ডক্টর দেবী অসহ্য, এটা অপরিষ্কার বক্তব্য, ভাগ্যিস আপনি। আজকে মানবের কথা হচ্ছে, এখানে যাদের থাকা অবশ্যই উচিত ছিল শিবাজি বন্দ্যোপাধ্যায়, সুবি রায়চৌধুরী। তো সুবি রায়চৌধুরী একজন যিনি মানবকে বলতেন যে তুমি তো আপনি বলতেন, তুমি না সুবীর আপনি। আমাদের সময়কার এই আপনি শুনে এখনকার ছাত্রছাত্রীরা ভয়ানক ধাক্কাই খাবে। অমিয়র সঙ্গে আমার এখনো আপনারই সম্পর্ক, অমিয় আর মানব তুমি সম্পর্ক ছিল আমাদের। মানবের সঙ্গে তুমি সম্পর্ক হয়েছিল প্রেসিডেন্সি কলেজ করে সম্ভবত, হয়তো সম্ভবত অমল মুখোপাধ্যায় যে প্রিন্সিপাল হয়েছিল, সে তখন আমাদের সহপাঠী পলিটিক্যাল সায়েন্সে, সে আমরা তুমি ছিল। কিন্তু যাদবপুরে যখন এলাম তখন প্রণবেন্দু আপনি, মানব কিন্তু তুমি থেকে গেল, আর নবনীতাকে আপনি বলো। আমাদের ওই সেটাই বলতে যাচ্ছিলাম, আমরা যারা একসঙ্গে পড়তাম তখন পারস্পরিক আপনি বলাটাই বেশি রেওয়াজ ছিল। ছাত্ররা ছাত্রীদের আপনি ছাড়া অন্য কিছু বলছে হলে অনেক কাণ্ড ঘটত শহরে, কিন্তু নবনীতা এই সমস্ত নিয়মের বাইরে। নবনীতা প্রথম 7-8 দিন হলেও হতে পারে, তাও আমার মনে পড়ে না যে নবনীতার মুখে ঠিক পরিষ্কার স্ফুট ভাবে আপনি কখনো শুনেছেন। তুমি একটু রেগে গেলে এবং খুবই তাড়াতাড়ি রেগে যেত, তখন তুই তোকা দিও, কোনো সমস্যা। মানবের আরেকজন সহপাঠী ছিল, যে চলে গেছে, অনেকদিন চলে গেছে, শ্যামল গঙ্গোপাধ্যায়। সে যখন ভর্তি হলো তখনই তার বই বেরিয়ে গেছে, লেখক শ্যামল গঙ্গোপাধ্যায়। সে আমাদের সবাইকে তুই বল। আমাদের মধ্যে একজন ছিলেন একটু বয়স্ক, তিনি এমএ পড়ছিলেন কলকাতায়, এমএ পাশ পরীক্ষা দেননি, তরুণ মিত্র। তাকে তরুণদা বলতো, তুমি বলতো, আর সবাইকে আমাদের বলতো যাই হোক, এই তো ছিল আমাদের। তরুণকে বিখ্যাত করে দিল নবনীতা তরুণ কাকা বাবু বলে, তারপরে সবাই তরুণকে তরুণ কাকা বাবু বলে। তো এইরকম পরিবেশে মানব যখন যাদবপুরে আসে, এদের সকলের সঙ্গে অল্প বিস্তর পরিচয় হচ্ছে। ওই বিভাগে কিছু ক্লাসও আমি বেসরকারি ভাবে বসেছি, কিন্তু মানবের সঙ্গে কিভাবে কোথাও এক জায়গায় ক্লিক করে গেল সেটা কিন্তু এই সভাপক্ষ জান না। আপনি তো আপনার ভূমিকায় তখনকার মানবের বুদ্ধদেব পর্বের কথা ইঙ্গিত করেছেন, ওটা আমি ভুক্তভোগী হিসেবেই বলতে পারি। তখন ওটাই ছিল আমাদের প্রধান সড়ক, বুদ্ধদেব বসু, নানা রকম বুদ্ধদেব বসু। এবং মানবের সঙ্গে আমার যাকে বলে জমে গেল, তার আরো একটু সাবকালচারাল লেভেলে চাই। ওই আমিও তখন আবল তাবল লেখার চেষ্টা করতাম, মানব করতো, মানব তো আরো বেশি করতো। সুবীরের কথা একটু আগে যেটা বললাম, সুবীর মানবকে বলতো যে আপনি তো ভালো করে হাঁটতে শেখার আগে বই চালিয়ে। আচ্ছা, কথাটা প্রায় আক্ষরিক অর্থে সত্য।
আমিও করিমগঞ্জে যে স্কুলে মানবের লেখাপড়া অমিয় লেখাপড়া করলেন, ওখানে মানবদের স্কুলের এক সহপাঠী নিখিলেশ ধর, পরে আপনার রুমমেট, আমাদের বিভাগের ছাত্র, কাজে আমাদের বন্ধু এখনো যোগাযোগ আছে এবং আমাদের পুরনোদের মধ্যে এই একজনই, এরকম 1-1.5 জন আছে। 1.5 বলছি কারণ আর যারা রয়েছেন তাদের পুরোটা নেই। তো মানবের প্রথম কবিতার বইয়ের নাম হচ্ছে একান্ত। যে বই সম্বন্ধে মানবকে পরে বলতাম যে আপনি যদি এত চোখপাট করেন তাহলে কিন্তু প্রথম বইয়ের কবিতা আমার অনেক মুখস্থ আছে, আপনার ভক্ত ছাত্রদের সেগুলো বলে দেব। তখন মানব একটু নরম। তা এই একান্ত বইটা পরে কেউ কখনো দেখে, আপনি দেখেছেন কিনা আমি জানি। আমি ঘটনাক্রমে দেখেছি এইভাবে, ওই স্কুলে লেখা তো বই, মানব তখন স্কুলে বই, একান্ত বই সে ছাপিয়েছিল পূর্ণাঙ্গ 3 বা 4 কবিতার বই। আর ওখানে মানবের বন্ধু ছিল স্কুলে নিখিলেশ। কবিতার সঙ্গে তার সম্পর্ক একটু দূরে। যাদবপুরে এসে সে যখন আমাদের বিভাগের ছাত্র হলো, কয়েকদিন গল্প কাছার পরে একটা আন্দাজ টান্দাজ হয়েছে। ও আমাকে একদিন বললো, এই বইটা তুমিই না করে পাবে, সেও ছিলেছে। আচ্ছা, মানব ওকে দিয়েছিল, এখন ওই বই লেখা। কাজে ওই একান্তর বই দীর্ঘদিন পর্যন্ত আমার কাছে ছিল। নিখিলেশকে উপহার দেওয়া মানবের বই মানব আছে। তো মানবের সত্যি ওই পর্ব বলতে গেলে ওই মানবের একটু পূর্ব মীমাংসা এবং উত্তর মীমাংসা দুটো পর্যায়ে ভাগ করে বলাটা সঙ্গত। পূর্ব মীমাংসা সময়ের বিস্তারে হয়তো শেষ পর্যন্ত অঙ্ক বসতে দেখা যাবে ছোটই, কিন্তু তীব্রতার বিস্তারে, বস্তুত বিস্তারে পূর্ব মীমাংসা অংশ মোটেই। তার একটা ছোট কথা বলি, মানব একটা সময়ে ওই পর্বে তার যেসব লেখা সেগুলো আবার কখনো প্রকাশক সম্মত হলে তার অনেক বইসে আবার পুনরুদ্ধার করেছে। তো এইরকম মানবের একটা উপন্যাস চন্দ্রাহত, মৈনাক্ষেত্রে নিশ্চয়ই পড়া। চন্দ্রাহত ভাই সুমন্ত ঘরাণের চন্দ্রাহত মানবের পূর্ব মীমাংসা পর্বের উপন্যাস। তো সেটা যখন পুনর্মুদ্রিত হলো, আমি আবার পড়ে মানবকে বলেছিলাম যে বেশ তো লিখতেন তখন, এরকম করেন কেন? তাতে মানব সোজা বললো, না রেগে। এটা লক্ষণীয়, একদম না রেগে। খুব স্বাভাবিক ছিল রেগে যাওয়া। না রেগে বললো, তাই মনে হয় আপনার? তো ওই পূর্ব মীমাংসা পর্ব কিন্তু মানবকে ছেড়ে দিয়েছে আমার। আচ্ছা, আপনার কি মানে মানবের একটা রহস্য উপন্যাস লিখেছিল যে পুতুল পালিয়ে গেল, সেটা সেটা তো তার ইয়ে হচ্ছে অকুস্থল হচ্ছে শান্তিনিকেতন। শান্তিনিকেতন, কবিতা ভবন, মানবের পূর্ব মীমাংসা কোনোটাই সরে যায়। কিছু কিছু আমরা বলতাম ছদ্ম আবরণ, ছদ্ম আবরণ অনেক সময় তৈরি করতো। এখন খুব মন দিয়ে যেন অভিনয় করেন, তাদের অনেক সময় মেকআপটা নিজেদেরই সঙ্গে দেখতে যায় বোধহয়, সে বিষয়ে ভালো না, মৈনাক বলতে পারবে, আমি বলতে পারবো। তো মানবের ওই মন দিয়ে অভিনয়ের জন্য ওই ছদ্ম আবরণ অনেক সময় তার মুখেরই অঙ্গ বলে হয়তো নিজেরও কাছে কখনো কখনো মনে হয়েছে, জানি না, আমাদের তো মনে হতে। আর আমরা ওই আবরণটাকে কখনোই ছদ্মও বলতাম না, আমরা সোজাসুজি বলি। আচ্ছা, আপনি কি মানবকে কখনো দেখেছেন একটা খুব ঝলমলে জামা গায়ে, খুব ঝলমলে, এত ঝলমলে যে মানে ভাবা যেত না এতটা ঝলমলে? এই জামাটা কিন্তু আমার জামা। জামাটা আমাকে আমার ইংরেজ বন্ধু আপনার ব্যক্তিত্বে ক্যারি করতে পারবেন না উপহার দিয়েছে জামাটা। এতই ঝলমলে রঙিন যে আমাকে দেখছেন তো আপনারা, যে আমি পোশাকে আশাকে খুবই রক্ষণশীল এই গত শতকে বলতে পারেন। আমি কখনো সাহস পাইনি যে ওটা পরে কোথাও কোনোদিন বেরোবো। হঠাৎ একদিন মানব আমার বাড়িতে এসে দেখলো, দেখবো যে আশ্চর্য সুন্দর জামা তুমি, কিন্তু আমাকে না, আমি যাবো, আমি এটা পরে সে একটা নেমন্তন্ন খেতে গেল, সে জামা পরতো।
আমি শুধু একবারই একটা লাল জামা পরে এই ক্যাম্পাসে খানিকটা হেঁটেছিলাম, তাতে আওয়াজ খেয়েছিলাম। একজন খুব খুব দামি মাস্টার মশাই, নেই এখন, নেই জয়ন্তন্দু বন্দ্যোপাধ্যায়, তিনি আমাকে আওয়াজ দিয়েছিলেন, আপনি কি নিজেকে এই ক্যাম্পাসের এরকুল পারো পাবেন? যাই হোক, আমিও হয়তো দেখেছি দু একবার রঙিন মানবের জামা কাপড়ের কথা আপনি ভাবুন। হ্যাঁ বলছি, রঙিন ঝলমলে জামা প্রসঙ্গে আমাদের সময় যাদবপুর ক্যাম্পাসে ফিজিক্সের দিলীপ ভদ্র মনে পড়ে কি? হ্যাঁ, দিলীপ ভদ্র একমাত্র ক্যাম্পাসে তো মাস্টারমশাই, তিনি মাস্টারমশাই, তরুণ মাস্টারমশাই, প্রচুর রঙিন, এবং তখনকার পক্ষে বেশ বেশি রং চমে, এবং যাদবপুরে উনি খুব বেশি জিততে পারেনি বিশ্বপথে, হ্যাঁ বিশ্বপথে প্রচুর পেয়ে মানবের মানব কিন্তু হ্যাঁ মানব কিন্তু পরেও ছিল। মানবের উপর একটা আশ্চর্য ভালো লেখা, যদি কেউ মানে আমাদের একজন প্রাক্তন ছাত্রী এখানে উপস্থিত নেই বোধহয়, দীপান্বিতা রায়, সে সম্প্রতি একটা বই ছাপিয়েছে, তার নাম ছোট মুখে বড় কথা। তাতে একটা নিবন্ধ, অঙ্কুর নিবন্ধ, একটা নিবন্ধ অনুবাদেন্দ্র মানবেন্দ্র, কথাটা বলেছিলেন শিশির কুমার দাস যখন 1993 মানব অনুবাদ পুরস্কার পেল সাহিত্য একাডেমি। তখন শিশির অনুবাদেন্দ্র মানবেন্দ্রকে বলে একটা বই উপহার দিয়েছিলেন। ওই লেখাটা খুবই ভালো, ও ছাত্রী ছিল, এবং মানব তখন বিভাগীয় প্রধান, এবং মানব ইন্টারভিউ নিচ্ছে, তারা বিভাগের রীতি ছিল, এখন কি রীতি আমি জানি না, যারা ভর্তি হতে চায় তারা আসবে, তাদের নানা রকম কথাবার্তা বলা হবে, তাদের কথা শোনা হবে। একটি ছাত্রই শুধু বলেছিল, তা আপনারা তো অনেক জিজ্ঞেস করলেন, তা আমি আপনাদের একটা কথা জিজ্ঞেস করি, আপনারা আমাকে কি দেবেন? সেই ছাত্রের নাম হচ্ছে রমানন্দ চক্রবর্তী। যাই হোক, ওই মেয়েটি চমৎকার লিখেছেন যে এরকম নানা রঙের জামা পরতেন, আর মানবের খুব চেঁচিয়েছিল মানব। ওরা একটা বোধহয় নাটক করছিল কিংবা নাটক দেখতে যাচ্ছিল, সেটা হচ্ছে নাট্যকারের সন্ধানে ছোট চরিত্র ক্রান্তিকালে। হ্যাঁ, জানতো না ছাত্রীটি যে ওটা আসলে পিরান্দেল্লোর লেখা। মানব চেঁচিয়ে উঠেছিল, পিরান্দেল্লোর লেখা পড়ছো, তার নাটকে কি পড়ছো? ও ফাসিস্ট, ফাসিস্ট পিরান্দেল্লো। মানবের এই যে ফাসিস্ট কথাটা, এই কথাটা নানা রকম অর্থ আছে, নানা প্রসঙ্গে ব্যবহার করত। মানবের মতো পড়ুয়া মানুষ আমি খুব কম দেখেছি। এমন জিনিস নেই যা মানব পড়ে, মানব যা কাজ করেছে সেটা যদি আমরা ভাবি, মানে শুধু অনুবাদ নয়, অনুবাদ ছাড়াও যে অন্য কাজ করেছে। তারা একটা আধুনিক ভারতীয় গল্প যে ছবির অনুবাদ করতে পারবে, মানে আমাকে বলে জানতো যে আপনার দ্বারা অনুবাদ হবে না, 5 খন্ড আধুনিক ভারতীয় গল্প। আচ্ছা, মানবের বশি, বৈকম মোহাম্মদ বশি, কি আশ্চর্য অনুবাদ! মানবের কি বলবো, কার্লোস ফুয়েন্টেসের আউরা, আশ্চর্য অনুবাদ। ওয়ান রুলফো, পেদ্রো পারাম, কি আশ্চর্য অনুবাদ! এইরকম অজস্র অনুবাদ, অজস্র অনুবাদ। তার সঙ্গে কবিতা রয়েছে, কবিতার অনুবাদ নেরুদা অনুবাদ করেছে। সেই বিখ্যাত কবিতা যেটা নেরুদা রবীন্দ্রনাথের ইংরেজি থেকে স্প্যানিশে লিখেছিলেন, তুমি সন্ধ্যার মেঘমালা, সেটা যেটা নিয়ে শক্তি চট্টোপাধ্যায় একটা অনুবাদ করেছিল নেরুদার প্রেমের কবিতা বলে, এবং যেটা নিয়ে একজন
দার্শনিক, দর্শন বিজ্ঞানীও বলা যায় তাকে, দর্শন তাত্ত্বিক পবিত্র রায় বোধহয় ছিলেন। পবিত্র রায় খুবই ভালো দার্শনিক ছিলেন। তিনি একটা সভায় প্রশ্ন করেছিলেন, আচ্ছা শক্তি চট্টোপাধ্যায়ের ওই কবিতা কি নেরুদা রবীন্দ্রনাথের ওই বড্ডগুলো ভয়ানক নেরুদা বাংলা অনুবাদের চুক্তি বলেছিল, আমার মনে পড়ছে না, খুব মজার কথা সেটা, যে শক্তি চট্টোপাধ্যায়ের অনুবাদ কি বাংলার বঙ্গানুবাদ, এইরকম একটা দাঁড়িয়েছিল কথা। দেখ নেরুদার অনুবাদ করেছে, অজস্র লেখা, এবং যদিও একান্ত তার কবিতা সংগ্রহে নেই, কবিতা সংগ্রহে খুব একটা বেশি স্বীকৃতি খুব দিত না, মানে একান্ত তখন হচ্ছে কি তখন এরা ধরা যাক নবনীতা লিখেছে প্রথম প্রত্যয়, মানব লিখেছে একান্তর, প্রণবেন্দু একটা ওই রকম চটি বই লিখেছে। এই চটি বইগুলো সব বেরোতো 16 পৃষ্ঠা 16 পাতা এরকম বই বেরোতো। আমি বলছিলাম যে মানবের ছবিটা কিন্তু ফেলে দেবার নয়, একেবারেই ফেলে দেবার নয়, সাপগুলো এবং মানবের এই যে অংশটাকে উত্তর মীমাংসা বলছিল, এই সময়ে সেই পর্বেও খুবই ফিরে আসতে চাইছিল কবিতা। এখন মুশকিলটা হচ্ছে, সে তো এই বিভাগে তত্ত্ব চর্চা হতেই পারে, অন্য নানা কারণে ওই কবি সত্তা বা কবি মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়, মানবেন্দ্র তাই শিশির কুমার দাস, আপনারা যদি অনুমতি দেন তাহলে হ্যাঁ আমি পড়ে শোনাতে পারি। মানবের দুটো কবিতা আমি পড়বো, একটা পড়বো এই সময় শনি, হ্যাঁ এই সময় থেকে এটা একটু সরিয়ে দেবো। আমি দাঁড়াতে পারছি না, আমার না না বসেই কত কাছে কবিতার নাম মানব কিন্তু পদ্য বলতো না, কবিতাই বলতো পদ্ম শক্তি, শক্তি, শক্তির একটা কপিরাইট। 2 হাত শোনা যাচ্ছে? এটা পতনশীল, 1 হাত, কবিতাটার নাম 2 হাত। এটা যন্ত্র খুব গোলমেলে, যন্ত্রের জন্যই কিন্তু মানব চলে গেছে, ভুলে যাবেন না আপনারা। মানব গিয়েছিল একটা ফোড়া সারাতে, হিমানি মিকি, মানব একটা ফোড়া সারাতে গিয়েছিল হাসপাতালে 2020-তে, তখন করোনা শুরু হয়ে গেছে। অ্যান্টিবায়োটিক দিয়ে সেই ফোড়া সারিয়েছিল, ছেড়েছিল। যেদিন ও ফিরবে কথা, সেদিন সকালে হিমানিদের ফোন করে বলা হলো যে ওর করোনা হয়েছে। করোনা কোত্থেকে হলো, কোত্থেকে এলো করোনা? ও তো হাসপাতালে শুয়ে আছে, হাসপাতাল বেডে শুয়ে আছে, করোনা কোত্থেকে এলো? হাসপাতাল থেকে। হাসপাতাল সেই দিক থেকে কোথাও কোথাও মৃত্যুর আঘাত, এবং সেদিনই সন্ধ্যাবেলা আমি সম্প্রতি অসুস্থ হয়েছিলাম, আমার ডাক্তার বলেছিলেন 5 দিন যদি আপনার জ্বর থাকে তাহলে 6ষ্ঠ দিন আপনাকে হাসপাতালে পাঠাবো না। আপনি যদি ডাক্তার হন তাহলে আমাকে এখানেই সারাতে হবে, আমার বাড়িতে সারিয়েছিলেন। এই যন্ত্রগুলো বিষয়ে
আমাদের একটু সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে। সম্প্রতি এই কুমার সাহানি গেল, তার সেই দিকে একটা ইনফেকশন হয়েছিল, ছোট ইনফেকশন হয়েছিল। তো তাই দুই হাত, এক হাত কি করে তা অন্য হাত কখনো জানে না। কি হাত বিষম হাত কেউ বোঝাচ্ছে, এক হাত কি করে তা অন্য হাত কখনো জানে না। বাঁ হাত বিষম হানা, কেননা বাঁদিকে ছিল রীতিমতো জলজ্জান্ত এক হৃৎপিণ্ড, হয়তো হৃদয় ছিল না। অতীব চতুর ধূর্ত ডান হাত মহাবিদ্যা যেহেতু শিখেছে, দুহাতেরই মাঝখানে জীবন কেটেছে, অথচ কখনো তবু এক হাত কোনোদিনই জেনেনি জানেনি অন্য হাত কি ব্যবসা ফিরেছে। একজন ছিনিয়ে নিয়েছে, কেড়ে লুটপাট করে রেয়াত করেনি কোনো কিছু। অন্যজন পাহারা, অন্যজন পথহারা, কি যে করে বোঝেনি আদপে, থতমত শার্ট করে ছিটকে সরে গেছে, দৈবাত কখনো খুব কাছাকাছি এলে। এখন অবেলা এলো, সময়কে শুনিতে পেরেছে, পালাবার পথ নেই, অথচ ছুটতে গিয়ে শুধু বেজাল থুবড়ে পড়ে, কাঁদতে ওঠে, আবারও আছাড় খায় জোর, শেষটায় বুকে হেঁটে চলে যায় কাঁটা ঝোপ নুড়ি পাথরের মাঝখানে। এখন অবশ্য ওই দুহাতেরই দশা একই, দুই হাতই রক্তে ভেসে যায়। যে হাত সামনে পাতা কাঙালের মতো, সেও, যে হাত পাকানো মুঠি, সেও। ছোট্ট কবিতা। আরেকটা কবিতা একটু দীর্ঘ, আপনাদের একটু ধৈর্য ধরতে হবে। এটা হলো একটা আশ্চর্য বই আছে, কবিতার বই, তার নাম হচ্ছে, এটা দুটো ইয়ে আছে, দেয়া হয়েছিল রমেন্দ্র কুমার আচার্য চৌধুরী, শ্রদ্ধাস্পদ দেশু, মানবিক মানব ওই কিছু কিছু জায়গায় থিত থাকতো, ফাসিস্ট বলতো না, কিছু কিছু জায়গায় স্থির থাকতো। কবিদের মধ্যে রমেন্দ্র কুমার আচার্য চৌধুরী সেরকম একজন ছিল। আমাকে রমেন্দ্র কুমার আচার্য চৌধুরী বই উপহার দিয়েছিল, পড়িয়েছিল। আর তাতে দুটো লাইন আছে, সবকিছুতেই ধারণা হয় সংঘর্ষের। আরেকটা বাড়ির বিষয়ে আমি খুব কম জানি, তা আমি পড়ছি, একটু দীর্ঘ, খুব বেশি দীর্ঘ নয়, একটু সময় লাগবে, আছে সময়। এগুলো আশ্চর্য, এগুলো গদ্য কবিতা, গদ্য বলতে পারেন, কিন্তু কবিতা। মুশকিল, পাওয়া বড় শক্ত, চোখ তো গেছে না, তার পাওয়া যাবে না। এটার নাম মেঝে 2, আগে একটা মেঝে 1 আছে, সাপলুড অথবা গড় বাড়ি, তো মেঝে 2 পদে পদেই মুশকিল। অন্তত যদি পিচ্ছিল পিঠ ও তিমস্কিল কোন মেঝে হয়, এবং তাহার উপর যদি কখনো ইরানি বা কাশ্মীরি গালিচা পাতা না হইয়া থাকে, তবে
যে কোনো মুহূর্তে পা ফটকাইয়া আলুদ্দম হইয়া যাওয়াকে আটকায়। তখন দড়াম করিয়া আওয়াজ হইবে গৃহপট্টিমে, ঠুকিয়া যাইবে মাথা, একাদায় করিবে মাজা, মালাই চাকি কেমন যেন নড়বড়ে হইয়া উঠিতেছে, আর চশমাটা ভাঙিয়া চিত্রখান হয় নাই, তবে হইতে কতক্ষণ। তাই বাড়ির বিভিন্ন ঘরের মেঝেগুলো বানাইবার সময় প্রথম হইতেই অত্যন্ত হুঁশিয়ার না থাকিলে চলে না। অতএব ডাকো বাস্তুকারকে, সানুনয় অনুরোধ করো নকশা প্রস্তুত করিবার সময় হইতেই যেন সজাগ থাকে, মেঝেগুলো যেন শুধু দেখন শুভনি সবাই না হয়, বরং এঘর হইতে ওপরে যাইবার সময় যেন অহেতুক উৎপাতের সৃষ্টি না করে। কোথায় কোন শিবালিক পাহাড়ে কবে শ্বেত পাথর না মার্বেল কি জানি কি লিখিয়াছিল, বাস্তুকার এখন তাহাই গছাইতে চাহে এবং খুব করিয়া বুঝাইতে চাহে উহাকে মেঝে তৈয়ারি করিবার কি কি সুবিধা। সবচেয়ে বেশি যা ভালো লাগিবে বাস্তুকার বুঝাইবে, এমন শানদার মেঝে দেখিয়া যখন প্রতিবেশীর চক্ষু ঈর্ষায় শুধু চরক কাশি হইবে না, একেবারে উল্টাইয়া যাইবে। কিন্তু প্রথম প্রশ্ন, এই বাড়ি কাহার জন্য প্রস্তুত হইতেছে? এই হাবেলি, এই মকান, এই ইমারত, ইহাকে প্রতিবেশী ঈর্ষা উদ্রেক করিবার জন্য বানানো হইয়াছে, নাকি আপনার নিজের থাকিবার জন্য? তাই বলিতেছিলাম, সাবধান, ফাঁদে পা দেওয়া উচিত হইবে না। প্রতিবেশীদের বেশি পাত্তা না দেওয়াই ভালো, নচেত জানেনই তো কপালে আছে দড়াম। এইটুকুই পড়ি। ঠিক আছে। এরকম আমরা সারা রাত, যেটা মানুষের একটা কবিতা ছিল, ধরো নাম পশ্চিমের আর কত হাজার রাত। আমাদের এখানে এসব শুনতে অনেক হাজার রাত, কিন্তু নতুন কিছু আমিও শুনলাম। আর দু একটা জিনিস বোধহয় আমি বলতে চাই। একটা হচ্ছে মানবের হাঁটার রহস্য। মানবের হাঁটার রহস্য ওই যে একটু দূরে হাঁটা। মানব অ্যাকচুয়ালি একটা পা অন্য পা চাইতে ছোট ছিল, এবং এখানে বোধহয় ওরকম করে কিছু বানানো যেত না, তখন যেটুকু সমান করা যায়। ধরুন ওদের বাড়িতে লোক গিয়ে পোলিও দেখাচ্ছে, ওর ছোট ভাই সত্যেন বন্দ্যোপাধ্যায়, তার পোলিও হয়েছিল, সেরকম ছিল, কিন্তু তার হাঁটার ব্যাপারে একটা মুশকিল ছিল। সেটা হচ্ছে খুব ফ্যাকচুয়াল ব্যাপার, এটা হচ্ছে হাঁটার অবস্থা। আরেকটা হচ্ছে যে মানবের পাবলিশার, মানব যে অনুবাদ করত, সেটা বোধহয় অনেক ছোটবেলা। ও প্রথম অনুবাদের বইটার নাম হচ্ছে লাস্ট অফ দি মহিতা। সেটা খুব পুরনো, সেটা বোধহয় দেব সাহিত্য কুটির নাথে বার করেছিল। সেটা বোধহয় কোনোদিন আবার ছাপা হয়েছে কিনা আমি জানি না, আমি পড়েছিলাম। আরো অন্যান্য লেখা ওরকম। তবে এই যে এত অনুবাদ করা, তার একটা কারণ শুধু কি বলবো লেখকের বা ভালোবাসা লেখার তাগিদে নয়। আমরা বাংলা সাহিত্যে একটা জিনিস খুব একটা ভাবি না, সেটা হচ্ছে যে আমাদের লেখক কবিদের প্রচন্ড দারিদ্র রয়েছে। আমরা যে সমাজ থেকে আমাদের লেখকরা উঠে, তখনকার লেখকরা আমি এখন বলছি, লোকেরা খুবই অনেকেরই বাংলাদেশ থেকে এসছেন, পেছনে সব ফেলে এসছেন, মানুষদের বাড়িতেও তাই। ওর বাবা বোধহয় ছিলেন সিলেটে, তারপরে ওরা ভারতবর্ষে আসেন, তারপরে আস্তে আস্তে যখন কলকাতায় আসেন, ও বোধহয় মারা যান। তার ওর সবচেয়ে ছোট সন্তানের বয়স ছিল 6 মাস। কাজে দেখাশুনো টাকা পয়সার ব্যাপারে
মানব আর মানবের দাদা জিতেন্দ্র বন্দ্যোপাধ্যায়, যিনি ঐতিহাসিক ছিলেন, অনেক দিন আগে চলে গিয়েছে, এরাই একমাত্র আর্নার ছিল। তারপরে যখন আমি এসে ঢুকলাম এর মধ্যে, আমরা 500 জন লোক থাকতাম লিফটের তখন বর্তমানে। তখন আমাদের বাড়িতে আর্নিং এর মধ্যে আমি আর মানব আর্নিং, তো কিভাবে এটা সামলানো যাবে। মানব তো একেবারে কাস্তিং উঠিয়ে কবজি ঢুকিয়ে সব লিখতে লাগলো, আর কেবলই বিক্রি করতে লাগলো পকেট, 125, 150, 200 যা যেমন হয়। আর আমি বললাম, তা তুমি টিউশনই করো না? আমি বললাম আমি পারবো, আমার আত্মসম্মান বলে একটা জিনিস আছে, আমি টিউশন করতে পারি। ওই যে পাবলিশার, তিনি তো ওই রকম টাকা পয়সা খুব কম দিতেন, 125 টাকার 3-4 খেপে দিতেন। এটা খুবই অবস্থা খারাপ। একবার আমরা গেলাম তার কাছ থেকে টাকা চাইলাম, তিনি বললেন কি করবে তোমরা? আমি দেবো না টাকা, তোমরা যাও মামলা করো। ন্যাচারালি আমরা যদি মামলাই করতে পারবো তাহলে কেন আমাদের কি টাকা দরকার? এইরকম জগৎ ছিল তখন বাংলা সাহিত্যের, যেখানে বহু লেখক কবি যারা পরে খুব দামি দামি হয়েছে, বলা যেতে পারে তারা তারকা তৈরি হয়েছেন আমাদের কবিতা এবং সাহিত্যের জগতে। তারা কিন্তু খুব দারিদ্র্যের মধ্যে কষ্ট পেয়ে বড় হয়েছে। আর আমি যেহেতু অনুবাদ করতে পারতাম না, কিন্তু ইংরেজিটা ভালো জানতাম, ইংরেজি স্কুলে পাকিস্তান থেকে পড়ে এসেছিলাম, তা আমি সাউথ পয়েন্টে পার্ট টাইম পড়াতাম আর 2টো প্রাইভেট টিউশন। এইভাবে আমাদের কম্বাইন্ড রোজগারের পেছন এই হচ্ছে মানবের অনুবাদের গোড়ার কথা। এবং অনেক লোক আমি তখন চিন্তা, যাদের সঙ্গে সত্যি বিরক্ততা ছিল, সুনীল, প্রফুল্ল রায়, সুভাষ দা, সুভাষ মুখোপাধ্যায়, সবাই ছিলেন। আর্থিক অবস্থা দুটোকে কাজে এইটা আমরা এখন জানি যে তারা খুব বড় মানুষ, কিন্তু যখন আমরা বড় হচ্ছিলাম আমরা ঠিক বুঝতে পারিনি যে এরাও কোনো রকমের বড়, আমরাও এটা একটা বলার কথা। আর হচ্ছে আরেকটা জিনিস আমার মনে হয়, আপনি উত্তর আর পূর্ব মীমাংসার যেটা বললেন, সেটা হচ্ছে যে মানবের পরের দিকে, প্রথম দিকে মানব বা ডক্টর জিবাগো অনুবাদ করেছে মীনাক্ষী, প্রথম পর্বের শেষ দিকে, এবং তখন খুব উত্তেজিত ছিল এবং কম্পারেটিভের তখন ইউরোপের দিকেই অনেকটা দৃষ্টি বেশি ছিল। তারপরে যখন এমনকি আমেরিকান লোক না, ইউরোপিয়ান লেখায় টমাস মান এবং রিলকে এবং এসব খুবই বড় বড় লেখক, কিন্তু শেষ অবধি মানব যখন বিশেষ করে বিদেশে গেল 1970-এ, তখন মানব, যেটা সবাই বলছেন, বইয়ের দোকানে গিয়ে নানা রকম ভাবে ঘোরাঘুরি করতে লাগলো, যেসব বইয়ের দেশের নাম আমরা জানতাম না। আমি তো অন্তত জানতাম না বুর্কিনা ফাসো বলে একটা দেশ আছে, কিংবা আমি জানতাম না নিকারাগুয়ার সেখানে কি পলিটিক্স। মানব কিরকম যেন সুখে সুখে গন্ধ পেয়ে নানা রকম জায়গায় চলে গেল, এবং আস্তে আস্তে ইউরোপের সঙ্গে কি বলবো ঝগড়া বিবাদ প্রকাশ্যে না করে ধীরে ধীরে মানব একটা তৃতীয় বিশ্ব এবং আন্তর্জাতিক সাহিত্য সম্পর্কে মানবের একটা বিরাট কৌতূহল হলো। এবং আমার ধারণা যে ওইভাবে মানব কম্পারেটিভ লিটারেচারের একটা নতুন দিক যোগ করেছে, এবং যেটা আমাদের বড় হবার সময় ছিল ফ্রিডম স্ট্রাগল, ন্যাশনালিজমের প্রতি আমাদের তখনকার দিনে খুবই উৎসাহ আমাদের ছিল। তখন আমরা কেউ ভারতীয় বলতে নানা রকম প্রশ্ন তুলতাম না, নতুন রাষ্ট্র আমাদের নয় সেটা আমরা প্রথমেই ভাবিনি। কিন্তু এইটারই আরেকটা বড় দিক মানবের কাছে ন্যাশনালিজমকে বেশি করে, সেটা হচ্ছে ইন্টারন্যাশনালিজম এবং
এই জন্য এই বিশ্ব সাহিত্য এবং যাকে তৃতীয় বিশ্ব বলে একটা শব্দ যখন তৈরি হলো, সেই অর্থে এই বিশ্বটা না রাশিয়ান না সেটা আমেরিকান, একটা অন্য জগৎ যেখান থেকে লোকেরা উঠে এসে লিখেছেন। এবং এই বিষয়ে আমার মনে হয় শঙ্খ ঘোষের একটি চমৎকার কবিতা আছে, ঘুমন্ত সাগর বলে, যেখানে একটা আস্তরণ খুলে একটা তৃতীয় বিশ্বের বিস্ফোরণ হচ্ছে। তা আমার মনে হয় যে এইটি মানবের একটা বিরাট দেয়া। এবং আস্তে আস্তে আমরা দেখতে পেলাম যে সমস্ত পৃথিবীতে যেগুলো ইউরোপিয়ান নয়, সেখানে এক ধরনের ওভারল্যাপ, এক ধরনের সমতা আছে সেই দেশগুলোর মধ্যে। আমাদের ইতিহাস কলোনিয়ালিজমে, আমাদের কলোনিয়ালিজমে একটা রেশিয়াল চিন্তা আছে, এবং ভারতবর্ষকেই আমরা চিনি। ভারতগুলো যে কারণে মানব আধুনিক ভারতীয় গল্পের আধুনিক ভারতীয় গল্পের লেখা ইয়ে করেছিল কালেকশন, কেননা আমার মনে হয় আমি অন্তত তার আগে তেলেগু, তামিল, মালায়ালাম, পাঞ্জাবি, উর্দু বা পাঞ্জাবি এর থেকে লেখা খুব কমই দেখেছি। প্রেমচন্দ্রের নাম শুনেছি, কিংবা এরকম দু একজনের নাম, কিন্তু মানব একসঙ্গে এদের একসঙ্গে করে আনলে আর একটা হচ্ছে বিশ্ব সাহিত্য বেশি। এই কটা কথা আমার মনে হয় হ্যাঁ পূর্ব ইউরোপের ওপর। এবং এটা মনে রাখা উচিত যে পূর্ব ইউরোপের লেখা যা মানুষ করেছিল তার সঙ্গে ডক্টর জিভাগোরও একটা রেশ আছে, একটা মিল আছে। কেননা মানব সবগুলোতেই ডিসিডেন্সের উপরে কাজ করেছে। একেবারে সবকিছু মেনে নেয়া, সে যে কোনো জিনিসেরই হোক সেটা মানব মানত না। শুধুমাত্র ফ্যাসিজম সম্পর্কে একটা খুব পরিষ্কার ধারণা ছিল, সেটা হচ্ছে যারা কলোনিয়ালিজমের সপক্ষে, যারা আলটিমেটলি তারা কথা হচ্ছে আলটিমেটটা কখন হবে জানি না, তবে হলু, তাদেউশ রুজেভিচ, ট্রিম্বরস্কা এইসব লেখকদের কথা তো কেউ আমরা এখানে বসে বা বিদেশে বসে আমি অত শুনি। তো সেটাই কথা হচ্ছে যে একজন বলেছিলেন, আমি ঠিক জানি না কে, যে মানব প্রথমে বইয়ের নামগুলো বানিয়ে বানিয়ে দেশ, তারপরে তারা হঠাৎ নোবেল প্রাইজ পেয়েছে। এখন কথা হচ্ছে যে এই যে মানবের লেখক বানানোর, নাম বানানো নিয়ে এইটা দিয়েই আমি শেষ করতে চাই। এবং মানবের কাজ খুব ওপেন এন্ডেড, এই কাজ সবারই করার। মানব চলে গিয়েছে, সেটা সেখানে থেমে থাকার আমাদের কোনো দরকার নেই। এখন আমাদের দেশে নানা রকম ভাষা, যেগুলো সোকল জাতীয় ভাষা নয়, সেগুলো থেকেও কম্পারেটিভ লিটারেচার অনুবাদ করছে। একটা নতুন দিক আমাদের দেশ থেকেও আমাদের কাছে খুলে আসছে। এবং জাতপাত আর নানা রকম মানে কি বলবো ট্রাইবাল ব্যাপার, নানা রকম যে অপারেশনের মধ্যে মানুষের বাস করে, সেগুলো সেই মানুষের অনুবাদ। তার ভাষাকে ভাষা বলা হয় না, সাবল্যাঙ্গুয়েজ বলা হয়। সে তার দিকে যে এখন কম্পারেটিভ লিটারেচার দৃষ্টি দিয়েছে, সেটা আমি মনে করি বিরাট প্রশংসাযোগ্য। আমি তার জন্য কৃতজ্ঞ কম্পারেটিভ লিটারেচার। আর এই দুজন আমাদের বক্তা, এই বক্তাকে আর তাদের কোনো নাম ব্যাখ্যা কিছু করা যাবে না, এরা এরকম করেই চালিয়ে যাবে। সৌরিক তো ফ্যাকাল্টি ক্লাবের আড্ডার কথা বললো না, সে সুবীর মানবের যে সংগ্রাম, সেটা তো সোনার অক্ষরে লিখে রাখবার মতো। এবং মাঝে মাঝে আপনার সুবীরের যে সংগ্রাম, আপনার কি এই কথাটা মনে আছে? আপনি সুবীরকে বললেন, সুবীর রায়চৌধুরী কে বললেন, আপনার ছাত্র। সুবীর বলল, আমার কোনো ছাত্র নেই, সবাই স্বাধীন নাগরিক।
সৌরিন বললেন, ওই আপনার স্বাধীন নাগরিক ছাত্র। কাকরাজি ক্লাবের ওই আড্ডা, লাল টেবিল বলা হতো ওটাকে। এখানে আমি গিয়ে পৌঁছতাম একটু দেরি করে, কিন্তু সেই আড্ডাটা আশ্চর্য আড্ডা। সেটা আমাদের মনেই লাল টেবিল মনে রেখেছি। অপসংস্কৃতি ক্লাব আমরা রাজবধূ বলে একটা ছবি দেখতে গিয়েছিলাম। যাই হোক, এইখানেই আমাদের আজকের মতো আড্ডা। হ্যাঁ, সুবীর বলতো যে আমাদের ছাত্রছাত্রীরা অভিনয় করছে, আমরা তো দেখতেই যাবো। যাই হোক, মজার সময় ছিল। তার সময় অনেক অর্থে রাজনৈতিক ভাবে ছিল। এমনকি আমরা ঘরে বাইরে ওই অপসংস্কৃতির মধ্যে নিয়ে এসেছি। হ্যাঁ, আমরা ঘরে বাইরেও দেখেছি। দেখেছি কিন্তু না, বসে খেয়েছি আমি। হ্যাঁ, কাল সামনের সারি তোদের গায়ে পা বসে দেখতে পারি। এখানে ন্যায় বিভাগ বলে অনেকক্ষণ বসে। না না, আমি পাটা একটু আমি গেটে বলে কাজে ওর পা সামনে লোকের গায়ে দিয়ে তিনি পিছন ফিরে বকছেন। এখন একজন মহিলাকে দেখে বকে কি বকে বলে আমাদেরকে বকতে হবে। বললেন ঘাড়ে পা দিয়ে বসে আছে। যাই হোক, এসব কতদিন মানা যায়। অপসংস্কৃতির প্রসঙ্গে একটি চিত্রগুলোর কথা মনে করা উচিত। মনে করুন নিশ্চয়ই চিত্তরঞ্জন ঘোষ বাংলা বিভাগে নাটকের মানুষ। অপসংস্কৃতি উনি অনেক খোরাক জোগাড় করতে, নাটক, সিনেমা, এবং এই রাজবধূ যেটা বললাম ওটা পার্থপ্রতিম চৌধুরীর ছবি। কাজে ওটা আমরা কিন্তু সকলেই বাধ্যবাধকভাবেই দেখতে হবে। পার্থপ্রতিম চৌধুরীর সবকিছু চিত্রগুলোর সুবাদে আমাদের দেখতে হবে। পার্থপ্রতিম চৌধুরীর ছবি, দেবজিৎ বন্দ্যোপাধ্যায়ের গান, এই সমস্ত আমাদের পার্থপ্রতিম ছিল। হ্যাঁ, আর এই যে আরেকটা জিনিস, আপনাকে যেতে হবে এখনো জানি, কিন্তু আপনি রুষ্ট হবেন না। শরীরকে বলছি, রুষ্ট হবেন না। আমাদের মানবে তো একটা জায়গায় খুব মিল ছিল। আমাদের দুজনেরই উৎপন্নটাকে খুব ভালো লাগতো। আর শম্ভু বাবুকে মানব বলতো কীর্তিশ সন্ধ্যের পরে সন্ধ্যের পরে বলতো কীর্তিশ। আর সত্যজিৎ রায় বিষয়ে মানবের কত রকম কথা আছে। ঝাঙ্গা বলতো, অরিয়েন্ট লংম্যান বলতো, সত্যজিতের লেখাগুলো সব টোকা সেসব বলতো। আসলে একটা দেখলাম উৎপল দত্তের লেখা কবিতাও আছে। উৎপল দত্ত আর রবীন্দ্রসঙ্গীত বিষয়েও গোড়াতে ছিল একটা। আসলে দ্বিধা ঠিক নয়, ওই ছিল। অথচ মানবের মতো নরম মন, আশ্চর্য নরম মন ছিল মানবের। অত চাচামেচি করলে কি হবে, মনটা খুব নরম ছিল। আমাদের বাড়িতে তো আপনি একটু বাচ্চা টেবিলের তলায় তার পুতুল নিয়ে খেলা করতো। তার একটা বঁটি ছিল ছোট, তাতে আনাজ করতো। মানব বসে গেল তার সঙ্গে একদিন, বসে ওই বঁটি নিয়ে, ওই খেলার ওই ছোট্ট বঁটি নিয়ে আনাজ করতে লাগলো। আশ্চর্য, মানে এত চমৎকার মন ছিল, নরম মন ছিল। চাচামেচি করলে কি হবে, চাচামেচি করতে সে কোন সম্ভব। আমাকে অনেক খাবার এইবারে সবাই এরপরে যা হবার হবে এখন নিশ্চয় অভিজ্ঞ। তুমি মাইকটা একটু দূরে রেখে